ডার্ক ডিজায়ার, দুর্বা আহসান। পর্ব 5-8। বেইবো, নাও আই নিড ইউর ভার্জিনিটি। মৃন্ময় বিছানায় সুরে ফেলল তরুকে। রান্নাঘর থেকে কোলে করে নিয়ে এসেছে তাকে। বিছানায় উঠে এসে তরুর 2 হাত দুদিকে চেপে ধরল। তরু অনুভব করছিল গলার কাছে শ্বাস আটকে আসছে। মৃন্ময়ের বাহু যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। তার চোখ দুটো পাগল প্রায়। এই চোখে নিষিদ্ধ কিছুর বাসনা। ভয়ে সিটিয়ে গেল তরু। মৃন্ময় তরুকে কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ দিল না। ঝুঁকে ঠোঁট চেপে ধরল। একসময় তরুর ঠোঁটের সাথে সাথে জিহ্বা নিয়ে এলো নিজের আয়ত্তে। ইউর টাং টেস্ট লাইক হানি। আই ওয়ান্ট টু টেস্ট মোর, বেইবো। উন্মাদের মতো হয়ে গেল মৃন্ময়। তরু হাত নাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এক চুলও নড়াতে পারছে না। পা দুটো আটকে গেছে মৃন্ময়ের পায়ের ভাঁজে। নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট শুরু করল সে। মৃন্ময় তার ঠোঁট ছাড়ল। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে তরুর মুখে। তরু হা করে নিঃশ্বাস নিল। আরেকটু হলে হয়তো দম আটকে যেত। শুধু একটু শান্ত হও, পাখি। বলতে বলতে তরুর বুকে মুখ নামিয়ে আনল মৃন্ময়। তরুর পরনে তখন কাঁধে ফিতা দেওয়া ট্রুপ টপ আর পালাজো। মৃন্ময় একটানে ডান দিকের ফিতার গিট খুলে ফেলল। উন্মুক্ত হয়ে গেল সেদিকটা। ঘরে লাইট জ্বলছে। লাইটের আলোয় সে স্পষ্ট দেখতে পেল বুকের ডান দিকের উপরে কালো কুচকুচে একটা তিল। মৃন্ময় ঠোঁট ছোঁয়ালো সেখানে। ধীরে ধীরে সে যেন শান্ত হয়ে যাচ্ছে। ভিতর থেকে হিংস্র মানুষটা হারিয়ে যাচ্ছে। কেয়ারিং হয়ে উঠছে। হালকা কামড় বসালো তিলটার উপর। বা হাতটা উঠে এলো উপরের দিকে। নরম কিছুর সংস্পর্শে আসতেই তা আঁকড়ে ধরল। চিৎকার করে উঠল তরু। ছটফট শুরু করল। বারবার বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো। মৃন্ময়ের হাত সরিয়ে দিল। ছেড়ে দিন আমায়। ছেড়ে দিন। আপনার ছোঁয়া আমি নিতে পারছি না। তৎক্ষণাৎ মুখ তুলল মৃন্ময়। রক্তলাল চোখে তাকালো তরুর পানে। ভয়ে কেঁপে উঠল তরু। মৃন্ময় হুট করে গলা চেপে ধরল তরুর। আমাকে বাধা দিলি তুই। আমাকে। আমার ছোঁয়া নিতে পারছিস না তুই। গলা ছেড়ে তরুর 2 হাত খাটের সাথে বেঁধে ফেলল সে। কাশতে শুরু করল তরু। হাত ছাড়াতে চাইল, কিন্তু হাতে থাকা শিকল দিয়েই বেঁধে দিয়েছে। এতক্ষণের শান্ত মৃন্ময়কে সে আবার অশান্ত করে তুলল। যার ছোঁয়ায় এতক্ষণ কোমলতা ছিল, হঠাৎই সে কঠোর হয়ে গেল। মৃন্ময় আর 1 সেকেন্ড দেরি করল না। বাম দিকের ফিতাটাও খুলে ফেলল। একটানে নামিয়ে আনলো পেট পর্যন্ত। নিজের শার্ট খুলে ফেলল। উন্মুক্ত হলো 28 বছর বয়সী মৃন্ময়ের সুঠাম পেশিশীল দেহ। কাঁধ টানটান। বুকে পেশি সুনিপুণ। পেট প্রপোর্টিওনালি সরু। হাতের পেশি স্পষ্ট। কোমর ঠিকঠাক গঠিত। সে হামলে পড়ল তরুর বুকে। কামড়ে কামড়ে দাগ বসাতে শুরু করল। প্রতিটা কামড়ে চিৎকার করে উঠছে তরু। কিন্তু তার করার কিছুই নেই। মৃন্ময় যেন শান্তি পাচ্ছে তরুর চিৎকারে। 2 হাতে আঁকড়ে ধরল সে। মুখ উঠিয়ে আনলো তরুর ঠোঁটে। কামড়ে ধরে রাখল। হাতগুলো ধীরে ধীরে তাদের বল দেখাতে ব্যস্ত হলো। নেমে এলো মৃন্ময়। তরুর পেটের উপর থেকে সরিয়ে দিল টপটা। উন্মুক্ত হলো নাভির সহ পেট। নাভির গভীরতার হারিয়ে গেল যে। জিহ্বার হালকা ছোঁয়ায় কাঁপিয়ে তুলল তরুকে। আশ্চর্য। তরুর শরীর রেসপন্স করছে। তরু নিজেও হতবাক হয়ে গেল। মৃন্ময়ের ঠোঁটের কোনায় হাসি দেখা গেল। ধীরে ধীরে বেড়ে গেল তার পাগলামি। সোজা হয়ে বসল। একটানে খুলে ফেলল তরুর শরীরে থাকা শেষ কাপড়টুকু। 2 পা দুদিকে সরিয়ে দিয়ে মাঝে সে হাঁটু গেড়ে বসল। তরু এবার আর সহ্য করতে পারল না। বারবার না করতে লাগলো। কিন্তু কে শোনে কার কথা। এখন সে সম্পূর্ণ বস্ত্রহীন মৃন্ময়ের সামনে। আই লাইক ইট। মৃন্ময় এবার যেন উন্মাদ হয়ে গেল। তার হাত মুখ ঘুরে বেড়াতে শুরু করলো তরুর সারা শরীর জুড়ে। তরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। মৃন্ময়ের পাগলামিতে তার শরীরও সায় দিছিল। শুধু কি শরীর, আর মন। বেশ কিছুক্ষণ পর মৃন্ময় তরুর ঠোঁটের কাছে এলো। হাতের বাঁধন খুলে দিল। 1 হাত রাখল তরুর মাথার পিছনে। তরুর ঠোঁটে ঠোঁট লাগিয়ে মাতাল কণ্ঠে বলল, একটু ব্যথা দিব, পাখি। তরু কিছু বলার সুযোগ পেল না। ব্যথায় চোখ উল্টে এলো যেন তার। মৃন্ময় তখনই তার ঠোঁট চেপে ধরল। ব্যথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল সে। শরীরের একটা জায়গা বাকি থাকল না যেখানে তার ঠোঁটের ছোঁয়া পড়েনি। ঘড়ির কাঁটা 4টায় পৌঁছালো। শহর নিঃশব্দ, রাস্তায় অজানা ছায়া ঘুরে বেড়াচ্ছে। ঘরের ভেতরও অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের নরম আলো ঢুকছে না। চারপাশে যেন সব থেমে আছে। শুধু বাতাসের হালকা নড়াচড়া এবং দূরে কোনো কুকুরের হাহাকার ভেসে আছে। মৃদু কুয়াশা ঘরের ভিতরে ঢুকে পড়ছে, দেয়ালের কোণে ছায়া নাচছে। ক্লান্ত মৃন্ময় তরুর বাম দিকে গা এলিয়ে দিল। পুরো ঘরটাতে তাদের নিঃশ্বাসের শব্দে একাকার। তরু তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। চোখের পলক পড়ছে না।
কোণা দিয়ে গড়িয়ে পড়ছে পানি। ঠোঁটের আশপাশটা লালচে বর্ণ ধারণ করেছে। গলা ও সারা শরীরে অসংখ্য কামড়ের দাগ। দুজনের শরীরে এক টুকরো কাপড়ও নেই। মৃন্ময় ক্লান্ত চোখে তরুর দিকে তাকালো। তার শরীর কাঁপছে। পায়ের কাছ থেকে একটা চাদর টানল। সাথে তরুকে এক টানে বুকের কাছে নিয়ে এলো। চাদর দিয়ে পেঁচিয়ে ফেলল দুজনকে। মৃদু নিঃশ্বাসের সঙ্গে তাদের শরীরের ঘ্রাণ এক হয়ে যাচ্ছে। মৃন্ময়ের হাত আলতো করে তরুর কোমর বরাবর নেমে আসছে। তরু হঠাৎ শিউরে উঠল। হৃদয়ের স্পন্দন যেন পুরো ঘরকে ভরিয়ে দিচ্ছে। তার এরকম কেন অনুভূতি হচ্ছে? তার সাথে তো জোর করা হলো। তার রাগ হওয়া উচিত। আসলেই কি জোর করা হলো? বেশি ব্যথা পেয়েছ? কোনো কথা বলল না তরু। মৃন্ময় আবারও বলল, যদি নিজে ঠিক থাকতে তাহলে এতটা কষ্ট পেতে হতো না। তুমি নিজে বের করেছ হিংস্র হায়নাটাকে। কপালে চুমু দিল মৃন্ময়। তরু বুঝতে পারছেন না মৃন্ময়কে বারবার কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। মৃন্ময় নিচে নামল। কোমরে চাদরের এক সাইড পেঁচালো। তারপর দুই হাতে তরুকে কোলে তুলে নিল। এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ফ্লোরে নামিয়ে দিল তরুকে। কিন্তু সে ঠিক মতো দাঁড়াতে পারছে না। মৃন্ময় শাওয়ার ছেড়ে তাকে ধরে দাঁড়িয়ে থাকল। দুজনের মধ্যেকার চাদরটা নিচে পড়েছে। কিন্তু সেদিকে কারো খেয়ালই নেই। মৃন্ময় ব্যস্ত তরুকে দেখতে। আর তরু, তার কিচ্ছু যায় আসে না এখন। যা যাওয়ার গিয়েছে। এখন সে এভাবে থাকলেও আর কিছু যায় আসে না। মৃন্ময় তরুর কোমর ধরে নিজের সাথে চেপে রাখল। তরুর মুখটা নিজের দিকে ফিরালো। চোখে স্পষ্ট দেখতে পেল তার প্রতি ঘৃণা। আচ্ছা, এই ঘৃণা তো তার থাকার কথা, তাহলে তরুর কেন? মৃন্ময়ের আবার যেন নেশা নেশা লাগছে। সে তরুর কোমর ধরে উপরে তুলল। মুখ গুজল বুকে। বেশ অনেকক্ষণ থাকলো তারা এভাবে। একসময় তরু ঠান্ডায় কাঁপতে লাগলো। মুহূর্তেই মৃন্ময় চেঞ্জ হয়ে গেল। দ্রুত ঝর্ণা বন্ধ করল। তরুকে মেঝেতে তার পায়ের উপর দাঁড় করল। টাওয়ার হাতে নিয়ে তরুর শরীর মুছতে মুছতে বলল, পাখি, ঠান্ডা লাগছে তোমার? তরু বেশ চমকালো। এ যেন সেই মৃন্ময়। মাথা ঝুঁকালো তরু। মৃন্ময় তাকে টাওয়াল পেঁচিয়ে রুমে নিয়ে এলো। বিছানায় বসিয়ে মাথার চুল মুছে দিল। পেইন কিলার দিয়ে তরুকে ওইভাবেই শুয়ে দিল। তারপর নিজে শুয়ে তাকে বুকে টেনে নিল। উন্মুক্ত বুকে তরু ঠান্ডায় মাথা দিয়ে রাখল। একটুও নড়াচড়ার শক্তি নেই তার। ঘড়িতে সকাল 10টা বাজে। রোদ এখন পূর্ণ হয়ে উঠেছে। কিন্তু তাতে একটা নরম উষ্ণতা আছে। চরচরে নয়, আরামদায়ক। জানালার পর্দা হালকা দুলছে। ভেতরে ঢুকে পড়া আলো ঘরের মেঝেতে নকশা এঁকে দিচ্ছে। আলো জানালা পেরিয়ে এসে বিছানার চাদরে গড়িয়ে পড়েছে। নরম উষ্ণতায় ভরে গেছে ঘরটা। মৃন্ময় আধঘুমে চোখ মেলে তাকায়। তরু তার বুকের উপর। গভীর ঘুমে। রোদে তার চুলে চিলিক পড়ছে। হাওয়ার হালকা ছয় চুল নড়ে উঠছে একটু। ঘরের ভেতর কেবল ফ্যানের মৃদু শব্দ আর বাইরে দূরের পাখির ডাক। মৃন্ময় তাকিয়ে থাকে কিছুক্ষণ। তরুর মুখে এমন একটা শান্তি ছড়িয়ে আছে, যেন ঘুমের ভেতর সে অন্য কোনো পৃথিবীতে চলে গেছে। যেখানে শব্দ নেই, ব্যস্ততা নেই, কেবল রোদ আর নিঃশব্দ নিঃশ্বাসের উষ্ণতা। মৃন্ময় ধীরে ধীরে হাত বাড়িয়ে তরুর মুখের চুলগুলো সরিয়ে দিল। চুলের গন্ধে হালকা শ্যাম্পুর ঘ্রাণ। তরুর শ্বাস বুকের ওপর পড়ছে নিয়মিত ছন্দে। মৃন্ময় সেই ছন্দে ডুবে যায় কিছুক্ষণ। যেন সময়টা থেমে আছে। মৃন্ময় নিজের বুকের ওপর তরুর ওজনটা অনুভব করছে, হালকা। তরুর মুখের দিকে তাকিয়ে মৃন্ময় হঠাৎ নিজের বুকের ভেতর ব্যথা অনুভব করে। গত রাতের কথাগুলো, কিছু অব্যক্ত ছাঁচ, কিছু না বলা কথা। তরু ঘুমিয়ে, নির্ভর। মৃন্ময় চুপচাপ তাকিয়ে থাকল। মৃন্ময় একটু হেলে তরুকে বিছানায় শুয়ে দিল। তরু নড়ল না, ঘুমের ভেতর যেন আরো গভীরে ডুবে গেল। মৃন্ময় কাঁথাটা আরো টেনে আলতো করে ওর গায়ে দিল। চুলের এক গোছা কপালে লেগে আছে, সেটাও সরিয়ে দিল ধীরে। এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর কপালে ছোট করে একটা চুমু দিল। নিঃশব্দে উঠে দাঁড়ালো সে। টাওয়ালটা তুলে কোমরে জড়িয়ে নিল। ফ্যানের নিচে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস ফেলল, তারপর বাথরুমের দরজার দিকে হাঁটল। শাওয়ারের নিচে দাঁড়াতেই ঠান্ডা জল গায়ে পড়ল। মৃন্ময় কেঁপে উঠল, যেন ভেতরকার কিছু ধুয়ে ফেলতে চাইছে। মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। জলের আওয়াজে নিজের নিঃশ্বাসের শব্দও হারিয়ে গেল। গত রাতের তরুর মুখটা মনে পড়তেই বুকের ভেতর একটা ভার জমে উঠল। সে চোখ বন্ধ করল, কিন্তু স্মৃতি থামল না। জল বইতে থাকল। তবু ভেতরের সেই ভারটা ধুয়ে গেল না। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল আট করে কাঁধে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, ধীরে। যেন কোনো শব্দ না হয়। দরজার কাছে এসে একবার ফিরে তাকালো ঘরের দিকে। তরু এখনো ঘুমিয়ে আছে। নিঃসৃত মুখে রোদ নরম ছোঁয়া দিচ্ছে।
সে অমনোযোগে কিন্তু যত্ন করে রান্না করাই ঢুকে পড়ে। চুলায় মৃদু আগুন জ্বালিয়ে প্রথমে পানি দিয়ে চা ঠিক করে। গভীর গরম, একটু কম চিনি। সে জানে তরুর পছন্দ। তারপর আলু কুচি করে হালকা মশলায় ভাজে। কাঁচা লেবুর ফালি রেখে দেয় পাশে। পরোটার লেট, ময়দার বল হাতে নিয়ে হাত দিয়ে আলতো করে মাখে। পোরটাগুলো নরম হওয়া পর্যন্ত তেলে সোনালি করে সেঁকে নেয়। রান্নাঘরের ছোট জানালা দিয়ে ভেতরে ঢোকে সকালে র হাওয়া। কাছে হালকা ফোঁটা জমে আছে, গরমতা আর ঠান্ডার মিশ্রণ। মৃন্ময় চামচ দিয়ে চায়ের তীব্রতা টেস্ট করে। ঠিক আছে। প্লেট সাজায় অল্প করে আলু, 2 টুকরো মাখন পরোটা, ডিম ভাজা সাবধানে ছিটিয়ে। মাঝখানেই একটি ছোট করে কাটা লেবু ও ধনেপাতার হালকা ছিটা। তরু এই সাদামাটা আর ঘরোয়া জিনিসগুলোতেই খুশি হয়। রান্না শেষ করে মৃন্ময় প্লেটটি নিয়ে ফিরে আসার সময় একটা দীর্ঘ, নীরব শ্বাস টেনে নেয়। মৃন্ময় খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল। তরুর জন্য যত্ন করে বানানো সকালের প্লেট। চায়ের কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে, রোদে তার ভেতর দিয়ে আলো ছড়িয়ে পড়ছে টেবিলের ওপর। সবকিছু নিঃশব্দ। ঘরের বাতাসে থিতিয়ে থাকা উষ্ণতা। সে এবার ঘরের দিকে ফিরল। তরু এখনো ঘুমিয়ে, একদম শিশুর মতো মুখে প্রশান্তি। মৃন্ময় একটু ঝুঁকে গিয়ে ধীরে ডাকল, পাখি। তরু একটু নরল। চোখ খুলে আধো ঘুমে কিছু বলল না, শুধু মুখের কোণে একটুখানি ভাঁজ পড়ল। মৃন্ময় চুপচাপ হাসে। তারপর 2 হাত দিয়ে আলতো করে তরুকে কোলে তুলে নেয়। তরু হালকা ভারে তার কাঁধে মাথা রাখে, ঘুমে আধো। মৃন্ময় ধীরে ধীরে হাঁটে ওয়াশরুমের দিকে। দরজার কাছে এসে বলে, একা পারবে নাকি আমি সাহায্য করব? পারবো। তরু আধখোলা চোখে তাকায়, তারপর মৃদু হাই তোলে। মৃন্ময় তাকে দরজার ভেতর পর্যন্ত রেখে ধীরে দরজা টেনে দেয়। তরু ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চুল ভেজা, কাঁধ বেয়ে জল গড়িয়ে পড়ছে টি শার্টের গলায়। পা টেনে ধীরে হেঁটে এলসে, চোখে তখনও ঘুমের ভার। মৃন্ময় টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল। তরুকে দেখে কিছু না বলে তোয়ালেটা হাতে তুলে নিল। ধীরে এগিয়ে এল। চুপচাপ তোয়ালেটা চুলের উপর রাখল, আলতো করে চেপে ধরল। তার হাতের ভেতর দিয়ে তরুর চুলের ভেজা উষ্ণতা যেন গিয়ে লাগলো তার নিজের বুকেও। কোনো কথা নেই, শুধু তোয়ালে খুঁজছে ধীরে ধীরে। মাথার পাশে, গলার কাছে, কানের পেছনে। তরু স্থির দাঁড়িয়ে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ নামানো, শ্বাস স্থির। মৃন্ময় মাঝে মাঝে চুল সরিয়ে দেয়, কপালে হাত বুলিয়ে দেখে জল লেগে আছে কিনা। চুল তার আঙুলে আটকে যায়। সে তা খুলে দেয় খুব সাবধানে, যেন স্পর্শেও আঘাত না লাগে। মৃন্ময় তোয়ালে নামিয়ে এক মুহূর্ত তাকিয়ে থাকে তরুর মুখের দিকে। হাত বাড়িয়ে গালে চুল সরিয়ে দেয়, তারপর বলে, চা ঠান্ডা হয়ে যাবে, চলো। তরু কিছু বলে না, শুধু ধীরে পা বাড়ায়। কিন্তু পায়ের ভার সামলে দাঁড়ানোই কষ্ট হচ্ছিল তার। মৃন্ময় এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল, তারপর এগিয়ে গেল। চল। খুব নিচু গলায় বলল সে। আর তারপর কোনো জোর না করে, শুধু নিঃশব্দে তরুকে কোলে তুলে নিল। তরু কোনো প্রতিবাদ করল না। তার শরীর হালকা, নিস্তব্ধ। মৃন্ময়ের কাঁধে মাথা রাখল। সব ক্লান্তি জমে আছে সেই নরম ভরটুকুতে। ডাইনিং টেবিলের দিকে গিয়ে মৃন্ময় তাকে চেয়ারে বসাল। তরু স্থির। মৃন্ময় প্লেট টেনে নিল কাছে, এক টুকরো পরোটা ছিঁড়ে তরুর মুখের কাছে নিয়ে বলল, খেয়ে নেও, ঠান্ডা হয়ে যাবে। তরু কিছু বলল না, শুধু ধীরে মুখ খুলল। আজ কোনো নানা নেই। সে খেয়ে নিল, শান্ত, নিরুত্তাপ। মৃন্ময় হাত থামিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তরুর মুখে একটাও শব্দ নেই, একটাও অভিব্যক্তি নেই। সে নিজেকে সামলে নিয়ে আবার খাওয়াতে শুরু করল। তরু কেন তাকে ঘৃণা করে? ঘৃণা তোর তার করার কথা। তাকে তরু ধোঁকা দিয়েছে, সে তো দেয়নি। সে শুধু ভালোবেসেছিল, নিজের সবটা দিয়ে। তাহলে সবকিছু উল্টো কেন? বিপরীত আচরণ কেন? উত্তর খুঁজে পায় না মৃন্ময়। কেবিনের আলো ম্লান। সাদা দেয়ালগুলোয় দিনের আলো এসে পড়ছে ফিল্টার হয়ে। বেডের পাশে মেশিনের একঘেয়ে শব্দ। বিপ বিপ। প্রতিটি ধ্বনি যেন জানিয়ে দিচ্ছে, জীবন এখনো টিকে আছে, খুব পাতলা সুতোয় চলে। রোগীর শরীরে জড়ানো পাতলা সাদা চাদর। নাকের কাছে অক্সিজেন টিউব, হাতে স্যালাইন, বুকে ওঠানামা সামান্য, কিন্তু নিয়মিত। চুলে একটু অগোছালো, ঠোঁট শুকিয়ে গেছে। চোখের পাতা বন্ধ, কিন্তু মাঝে মাঝে একটা মৃদু কম্পন দেখা যায়। যেন ঘুম আর জাগরণের মাঝামাঝি কোথাও আছে মানুষটা। বাইরে করিডোরের নার্সের পদশব্দ। দূরে কোনো ফোন বাজে, আবার থেমে যায়। সবকিছুর মধ্যেও এই ঘরে যেন এক অচল সময়, যেখানে কেবল মনিটরের আলোয় মুখের ছায়া পড়ে। আর মনে হয়, এই শরীরটা ঘুমাচ্ছে না, অপেক্ষা করছে ফিরে আসার বা একেবারে চলে যাওয়ার। তরু থামল কেবিনের দরজার সামনে। দরজায় লেখা, আইসিইউ,
বেশ স্বাদ। হাত উঠিয়ে দরজাটা ঠেলতেই গন্ধটা এল। অ্যালকোহল, স্যালাইন, ওষুধ, আর সেই নির্দিষ্ট হাসপাতালের নীরবতা, যেখানে শব্দ যেন মাপাহারে চলে। ভেতরে বিছানায় তার বোন। চোখ বন্ধ, মুখ শান্ত, কিন্তু সেই শান্তি জীবনের নয়। একটা অদ্ভুত, অচেনা থেমে যাওয়া। হাতে স্যালাইন। মনিটর জ্বলছে সবুজ আলোয়। প্রতিটি শব্দ তরুর বুকের ভেতর কাঁপন তোলে। সে ধীরে এগিয়ে গেল, চেয়ারটা টেনে পাশে বসল। চুলের একটা গোছা মুখে লেগে আছে বোনের। তরু হাত বাড়িয়ে সরিয়ে দিল, যেমন একসময় বোন করত তার জন্য। চোখের কোণে জল জমে এল, কিন্তু সে কাঁদল না। শুধু হাত রাখল বোনের হাতের ওপর, ঠান্ডা, নিস্পন্দ। শিরার ভেতর দিয়ে ওষুধের স্রোত যাচ্ছে। তরু ফিসফিস করে ডাকল, আপাই। কোনো উত্তর নেই। শুধু মনিটরের শব্দ, অক্সিজেনের হালকা শস্য আওয়াজ, আর নরম আলোয় নিস্তব্ধ মুখটা। তরু বসে থাকে চুপ করে। তার নিজের নিঃশ্বাসের আওয়াজই একমাত্র জীবন্ত জিনিস এখানে। ড্যাশ 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 ড্যাশ। কেবিনের কাচের দরজার ওপারে তরু বসে আছে। হাসপাতালের আলোয় তার মুখ সাদা, প্রায় রঙহীন। সে বোনের হাত ধরে আছে, একদম স্থির। একজন জ্ঞানহীন, একজন জেগে। তবু জনই কোনো এক নীরব জগতে আটকে আছে। মৃন্ময় দরজার সামনে দাঁড়িয়ে। হাত পকেট, চোখ স্থির কাচের ওপারে। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু গলা শুকিয়ে গেল। কেবিনের এই নরম আলোয় তরুর মুখে যে নির্লিপ্ততা, তাতে একটা অজানা দূরত্ব লেগে আছে। যা মৃন্ময় ছুঁতে পারে না। হাতটা বোনের হাতের ওপর শক্ত করে ধরল সে। তাকালো মৃন্ময়ের দিকে। কি শান্ত, ভয়ানক চাহনি। এই চাহনির কারণ মৃন্ময় জানে না। শুধু জানে ওই চাহনিতে ঘৃণা, রাগ ভরা। কিন্তু কেন? শুধু কি বিয়ের সেই রাতের জন্য? এখনই রেজিস্ট্রি পেপারে সাইন করবি নাকি তোর বোনের লাশ উপহার নিবি? মৃন্ময় জানত তরু তার জীবনের থেকেও বেশি ভালোবাসে বোনকে। তাই তো এক সেকেন্ড ও দেরি না করে সাইন করে দিয়েছে। চোখ বন্ধ করে ফেলল মৃন্ময়। এই মেয়েকে কাছে পেতে সে সব কিছুই করতে পারে। তাহলে কেন তার সেদিনের কথা ভেবে অপরাধবোধ হচ্ছে? সে তাকালো তরুর পানে। না, ওই চোখে শুধু সেদিনের ঘৃণা নেই। আরো কিছু আছে, যা তার অজানা। ড্যাশ 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 ড্যাশ। আপাই, উঠবা না তুমি? তোমার বোনু কষ্টে আছে জেনেও উঠবা না? এতটা স্বার্থপর কিভাবে হতে পারো? ডুকরে কেঁদে উঠে তরু। ঠিক তখনই সেখানে প্রবেশ করে আরবাজ। তরুর খালাতো ভাই। তরুর দিকে তাকায় সে। তাচ্ছিল্যের একটা হাসি দেয়। তরু মুখ ফিরিয়ে নেয়। সে এটার যোগ্য। এভাবে কাদার কোনো মানে হয় না। চলে যা। আরেকটু থাকি। না। বোনের কপালে আলতো করে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায় তরু। দরজার দিকে এগিয়ে যায়। পিছন থেকে আরবাজ বলে, আজকে তোর বাপের বউয়ের 3 দিনের কাজ। একবার দেখে আসিস। বলেই অরুর পাশে চেয়ার টেনে বসল সে। 2 হাতে আঁকড়ে ধরল একটা হাত। তার কথায় চমকে উঠল তরু। ভুল শুনল নাকি বোঝার চেষ্টা করল। রোদ তখন আরো তুখর হয়েছে। হাসপাতালের বারান্দায় আলোটা যেন ছেকে আসছে ফিকে সোনালি আভায়। করিডোরে নার্সদের দ্রুত পা ফেলার শব্দ। দূরে স্ট্রেচার গড়ানোর হালকা ধাতব আওয়াজ। তরু ধীরে ধীরে হাঁটছে, পায়ের নিচে টাইলসে নিজের পদধ্বনি শুধু শোনা যাচ্ছে। তার মাথা ভার লাগছে। কানে যেন একটা টান টান শব্দ বাজছে অবিরত। ওর বুকের ভেতর কিছু একটা চেপে বসেছে, ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দরজা ঠেলে বাইরে এলো তরু। মৃন্ময় দাঁড়িয়ে। চোখে চশমা, শার্টের বোতাম খোলা একটুখানি। তরুর নিজেকে দুর্বল লাগছে। আমার বাসায় যাব। ধীর গলায় বল তরু মৃন্ময়ের উদ্দেশ্যে। হ্যাঁ সূচক মাথা নাড়ালো মৃন্ময়। এগিয়ে এসে তরুর এক হাত ধরল। তরু বাধা দিল না। গাড়িটা ধীরে ধীরে থামল। চাকা থেমে যেতেই ধুলো উড়ে উঠল বাতাসে। তরু জানলার বাইরে তাকিয়ে রইল নিঃশব্দে। মৃন্ময় ইঞ্জিন বন্ধ করল। গাড়ির শব্দ থেমে যেতেই চারপাশের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। কেবল দূরে কাক ডাকছে। তরু নামল ধীরে। পা রাখতেই শুকনো পাতার উপর একটা খসখসে শব্দ হলো। গেটের সামনে কয়েকজন প্রতিবেশী দাঁড়িয়ে। তারা প্রথমে থমকে গেল তরুকে দেখে। তারপর মুখে অবাক অভিব্যক্তি ছড়িয়ে পড়ল। তরু। একজন বয়স্ক মহিলা এগিয়ে এলো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুই তুই বেঁচে আছিস? তরু এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। প্রশ্নটা যেন হাওয়া চিরে তার বুকে এসে বিঁধল। সে তাকিয়ে রইল মহিলার দিকে, তারপর ধীরে বলল, আমি বেঁচে আছি মানে? সেদিন তো 2টা লাশ পাওয়া গেছিল। একটার গায়ে তোর জামার টুকরো ছিল। আরেকজন তোর সৎ মা মার্জিয়া। শেষের কথাটা বলার সময় মহিলার মুখে একটুও দুঃখ দেখা গেল না। মানুষ হিসেবে মার্জিয়া ছিলেন জঘন্য একজন মহিলা। তার মৃত্যুতে এখানে কেউই শোক পালন করছে না। তরুর কপাল কুঁচকে গেল। লাশ।
দুইটা। তার চোখ একবার ঘুরে গেল পোড়া বাড়িটার দিকে। দেয়ালগুলো ভস্মের মতো কালো, জানালার কাঁচ নেই, কেবল ফাঁকা ফ্রেম। হঠাৎ একটা শীতল বাতাস বয়ে গেল, যেন ভিতর থেকে কেউ নিঃশ্বাস ফেলল। তরু নিঃশব্দে এগিয়ে গেল গেটের ভেতরে। গেটের ধাতব হাতল ছোঁয়া মাত্রই আঙুলে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। সে থেমে গেল, ধীরে বলল, ওরা বলল দুইটা লাশ। তার গলা শুকিয়ে আসছে। মৃন্ম উত্তর দিল না, শুধু তার কাঁধে হাত রাখল। চলো, এখানে আর দাঁড়াতে হবে না। তরু থাকতে চাইল কিছুক্ষণ, কিন্তু মৃন্ম মানল না। টেনে গাড়িতে বসালো তাকে। সিট বেল্ট বেঁধে দিয়ে পাশে বসল। গাড়ি স্টার্ট দিয়ে তরুর দিকে তাকালো। তরুর চোখে তখন পানি। মৃন্ময়ের চোখ লাল হয়ে গেল মুহূর্তেই। এই চোখে পানি আসতে দিবেন না জন্যই এত কিছু করা। তারপরেও বাবা মারা যাওয়ার পর মার্জিয়া কম অত্যাচার করেনি তরুকে এবং তার বোনকে। তার জন্য কান্না কিসের? কেন করেছেন? মৃন্ময়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল তরু। মৃন্ম মুখ ফিরালো না, সামনে তাকিয়ে থেকেই হাসল। তরুর সহ্য হলো না, চিৎকার করে বলল, কেন করেছেন বলুন? কি ক্ষতি করেছিল আপনার? জোরে ব্রেক কষল মৃন্ম। হঠাৎ এভাবে গাড়ি থামায় তরুর সামনের দিকে ঝুঁকে গেল। আমার পাখিকে কষ্ট দিয়ে তাদের অস্তিত্ব কিভাবে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারে? হেসে বলল মৃন্ম। তরু এবার এক সাহসিক কাজ করে বসল। এই প্রথম মৃন্ময়ের চোখে সরাসরি চোখ রাখল। পলক না ফেলে বলল, আমাকে সব থেকে বেশি কষ্ট আপনি দিয়েছেন। থমকালো মৃন্ম। স্থির হয়ে গেল চোখ জোড়া। মৃন্ম হাত বাড়িয়ে সিট বেল্ট খুলে দিল। তরু কিছুটা পিছিয়ে গেল, কিন্তু মৃন্ম থামল না। এক মুহূর্তেই তাকে কোলে টেনে নিল। তরুর শরীর শক্ত হয়ে গেল। মৃন্ময়ের বুকে মুখ গুজেল। লম্বা একটা শ্বাস টেনে মুখ উঠিয়ে বলল, তোমার উপর শুধু আমার অধিকার পাখি। কষ্ট আমি দিব, ভালো আমি বাসব। আর কেউ না। শক্ত করে চেপে ধরল। তরু চোখ বন্ধ করল। বুকের ভেতর থুক থুক শব্দটা বাজছে। মৃন্ময়ের বুকের সাথে তার বুক মিলে গেছে, দুটো হৃদস্পন্দনের তালও যেন মিলে যাচ্ছে। ছাড়ুন আমাকে। মৃন্ম কিছু বলল না, কেবল আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন পৃথিবীর সবকিছু হারিয়ে গেলেও এই একজনকে হারাতে পারবে না। তরু ঠোঁটে ঠোঁট ডুবালো। এক হাত কোমরে রাখল, অন্য হাত মাথার পিছনে। কিছুক্ষণ পর ঠোঁটে ছেড়ে সারা মুখে চুমু দিল। তারপর বুকে মাথা চেপে ধরে গাড়ি স্টার্ট দিল। এই গল্পের রাইটারের পেজের নাম দুর্বা এহসান। দুর্বা এহসান। কিছুদূর যেতেই মৃন্ময়ের নজর গেল আইসক্রিমের একটা দোকানে। তরুকে বসিয়ে রেখে সে বেরিয়ে গেল। দুইটা আইসক্রিম, একটা চকলেট আর একটা স্ট্রবেরি ফ্লেভার। রাস্তার ওপাশে গাড়ির দিকে নজর তার। তরু জানালার বাইরে তাকিয়ে রইল। রোদের আলো গাড়ির কাছে নরম সোনালি ছায়া ফেলেছে। বাতাসে ধুলো উঠছে, তবু সেই ধুলোর ভেতরেও যেন শান্তি আছে। মৃন্ম রাস্তার ওপাশ থেকে তাকিয়ে আছে, হাতে দুইটা আইসক্রিম। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল। মৃন্ম রাস্তার ওপাশে দাঁড়িয়ে দোকানদারের হাতে টাকা দিচ্ছে। তার চোখে কোনো তাড়া নেই, বরং শান্ত একটা হাসি। মৃন্ম এগিয়ে এলো ধীরে ধীরে। গাড়ির দরজা খুলে তরুর পাশে বসল। তরুর হাতে দুটো চকলেটই ধরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছে গাড়ি। সময়টা বিকেল হলেও সন্ধ্যার আভা। গাছপালার সূর্যের আলো দেখেছে। তরুর হাতে থাকা আইসক্রিম গলতে শুরু করেছে। খাও। তরু মৃন্ময়ের দিকে তাকালো। কিছু না বলে খেতে শুরু করলো। মৃন্ম কবেই নিজেরটা শেষ করেছে। হঠাৎ লুকিং গ্লাসে তরুর দিকে নজর গেল তার। ঠোঁটের এক কোণে একটু চকলেট লেগে আছে। সে লোভনীয় দৃষ্টিতে তাকালো। কয়েক মুহূর্ত পর তরুর সৃষ্টিও সেদিকে পড়ল। সে বুঝতে পারল মৃন্ময়ের চাহনি। তড়িঘড়ি করে মুছতে নিল, কিন্তু মৃন্ম হঠাৎ গাড়ি ব্রেক করে তাকে আটকে ফেলল। দুই হাতে তরুর দুই গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। ঠোঁটের কোণা থেকে চকলেট টুকু টেনে নিল নিজের মুখে। তার করে এহেন আকস্মিক কাজে চমকে গেল তরু। নিজেকে ছাড়ানোর কথা বলেই গেল। সিট বেল্ট তখন বাঁধে নিয়ে আসে। মৃন্ম এক ছটকায় তাকে কোলে বসালো। ঠোঁট থেকে এক মুহূর্তের জন্যও ঠোঁট সরালো না। এক হাত তরুর জামা গলে পিঠে উঠে গেল। তরু যেন এবার নিজের বোধে এলো। মৃন্ময়ের দুই কাঁধে হাত রেখে সরিয়ে দিতে চাইল, কিন্তু সে যেন আরো তাকে নিজের সাথে জড়িয়ে দিল। ধীরে ধীরে তার স্পর্শ অবাধ্য হতে শুরু করল। ঠোঁট ছেড়ে মুখ নেমে এলো গলায়। ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে কামড় দিতে শুরু করল। তরুর মুখে গালি চলে এলো। এখন খবিশের পাল্লায় পড়েছে। নিজেকে কি একটু কন্ট্রোল করতে পারে না। সে আবার ধাক্কা দিল। সাথে সাথেই জোরে কামড় বসালো মৃন্ম। ছাড়ুন। লাগছে আমার। না, একদমই না। এখন ছাড়তে পারবো না, বেবি। ভালোয় ভালোয় বলছি ছাড়ুন কিন্তু। না,
আই ক্যান্ট কন্ট্রোল। তাকে সরানোর চেষ্টা করতেই থাকলো তরু। সে সরাতে না পারলেও পিছন থেকে আসা গাড়ির হর্ন ঠিকই পারল। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল মৃন্মু। ফা, কোন মাদারদো শালা। নাক মুখ কুচকালো তরু। মুখ দিয়ে একটা শব্দ ছিটকে বেরিয়ে এলো, ছিঃ। পাত্তা দিল না মৃন্মু। প্রচণ্ড রকমের ক্ষেপে গেছে সে পিছনে গাড়িতে থাকা ব্যক্তির উপর। ইতোমধ্যেই চোখ লাল হতে শুরু করেছে তার। মৃন্মু গাড়ি থেকে নেমে দাঁত কিরমিরিয়ে এগোচ্ছে। চোখে অগ্নি, শরীরে উত্তেজনার জ্বালা। পিছনের গাড়িতে থাকা লোকটি অবলীলায় তাকিয়ে আছে। কিন্তু মৃন্মু কোনো শব্দ বের করল না। ধীরে ধীরে তার দিকে এগোতে থাকল। প্রতিটি ধাপেই রাগের তীব্রতা আরও বাড়ছে। কাছে পৌঁছে সে হাত শক্ত করল, চোখ লালিমায় জ্বলে উঠল। মৃদু কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে বলল, কি সমস্যা? লোকটা হঠাৎ দাঁত করে হাসল। ঠোঁটের কোণে সেই হাসি মৃদু কিন্তু চক্রান্তপূর্ণ। কোনো সমস্যা নেই। মৃন্মু হঠাৎ আঘাতের মতো এগোলো, দুই হাতে লোকটির শার্ট ধরে টেনে আনল। তার চোখে আগুন, ভেতরে রাগের তীব্রতা। লোকটি প্রতিরোধ করতে চাইল। গাড়িতে মাল। কথা শেষ করতে পারল না লোকটা। মৃন্মু এক ঝটকায় সামনে চাপিয়ে পড়ল, দুই হাতের শক্তি বাড়িয়ে লোকটির হাত কাঁপিয়ে তুলল। লোকটি পিছনে সরে গেল। দুইজনের মধ্যে লড়াই শুরু হলো। আঘাত সব মিলেমিশের রাস্তায় এমন শব্দ কল্পনা করা যায় না। মৃন্মু প্রতিটা আঘাতে আরো রাগের তীব্রতা অনুভব করছে। বন্ধ করো। আর একটাও আঘাত না। হঠাৎ তরুর কণ্ঠ বাতাস কেটে এলো। সে দৌড়ে এলো। শান্ত হও। মৃন্মু কিছুক্ষণ থমকে গেল। তরুর কোমল হাতের স্পর্শে চোখে চরম রাগের সাথে কিছুটা স্থিরতা আসল। সে তাকিয়ে আছে, ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। লোকটি সরে দাঁড়ালো। হালকা হাসি ফেলে বলল, কি মাল পেয়েছিস রে? তরুর দিকে তাকিয়ে বলল লোকটা। রাস্তায় তখন হালকা কুয়াশা নামছে। বাতাসে পেট্রোল আর ধুলো মেশানো গন্ধ। তরু পাশে দাঁড়িয়ে, মুখে আতঙ্ক। মৃন্ময়ের রাগ যেন বুকের ভেতরে গরম কয়লার মতো চলছে। তরু আঁতকে উঠল এবার। বুঝে গেল আর মৃন্মুকে থামানোর উপায় নেই। লোকটা সামান্য গা ছেড়ে নিল, মৃদু হেসে বলল, কি হলো? রাগ হলো? ওই হাসিটাই শেষ ছিল তার জন্য। মৃন্ময় এক পা এগিয়ে গেল। এবার কোনো গর্জন নেই, কোনো হুমকি নেই। নিঃশব্দে এগিয়ে গেল যেন মৃত্যু নিজেই হেঁটে আসছে। লোকটা হঠাৎ পিছুতে চাইল, কিন্তু গাড়ির দরজায় ধাক্কা খেল। মৃন্মু সামনে এসে থামল, ঠোঁটের কোণে শক্তচাপ। কার দিকে নজর দিয়েছিস জানিস? কণ্ঠে এমন ঠান্ডা হিসহিসে রাগ, তাতে হাড় পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো। মৃন্ময় আর অপেক্ষা করল না। তার ডান হাত ছড়ের মতো উঠল, লোকটার গলা চেপে ধরল। তরু চিৎকার করে উঠল, না, থামো। কিন্তু রাগের ঝড়ে কোনো শব্দ পৌঁছায় না। লোকটার চোখ বড় হয়ে গেল, হাত পা ছুটছে, কিন্তু মৃন্ময়ের দৃষ্টি স্থির। এক মুহূর্ত পরে মৃন্ময় গলা ছেড়ে দিল। লোকটা হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। কাশছে, গলা ধরে কাঁপছে। তরু মৃন্ময়ের পাশে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, চলুন এখান থেকে। ঠিক তখনই লোকটা পকেট থেকে কিছু একটা বের করল। বন্দুক। চোখে আতঙ্ক নয়, হিংস্রতা। এখন খেলা আমার, বলল সে, নিশানায় তুলল মৃন্ময়কে। তরু চেঁচিয়ে উঠল, না। কিন্তু মৃন্ময় ঝাঁপিয়ে পড়ল। দুইজন গড়াগড়ি খেতে লাগলো রাস্তার ধারে। বন্দুক ছিটকে পড়ল। হঠাৎ একটা গুলির শব্দ। একটাই। সব থেমে গেল। তরু ছুটে গেল, হাঁপাতে হাঁপাতে। মাটিতে পড়ে আছে লোকটা, বুকের ঠিক মাঝখানে গুলির দাগ। তাতেও যেন তার রাগ কমল না। মৃন্ময় তাকিয়ে রইল, কোনো কথা বেরোল না। লোকটার শেষ হাসিটা বাতাসে মিলিয়ে গেল। কিন্তু সেই হাসির কালো দিকটা মৃন্ময়ের চোখে চিরদিনের মতো বসে গেল। এয়ারপোর্ট। ধুলোময় আলোর নিচে মানুষ ছুটে চলছে, লাগামহীন ব্যস্ততা আর কথা আড্ডার শব্দ মিলেমিশে এক বিশৃঙ্খল সঙ্গীত সৃষ্টি করছে। মৃন্ময় একটি করিডোরের পাশের বেঞ্চে দাঁড়িয়ে আছে। হাতের আঙ্গুলগুলি একে অপরের সাথে লড়ছে, যেন মনে হচ্ছে ধৈর্য ধরে রাখতে হবে। চোখ বারবার দরজার দিকে তাকাচ্ছে। তরু পাশে, মুখ ভয়াতুর। কিছু সময় আগের লোকটার পরিণতি ভাবতেই তার শরীর কেঁপে উঠছে। তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা কতটা নির্মম। মৃন্ময় নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু শরীরে সেই আগুনের খেলা থামছে না। চোখে ঘুরে ফিরে তরুর দিকে চলে যাচ্ছে। ইকোতিয়ার এয়ারপোর্ট এসে রজনীকে রিসিভ করতে বলেছে। না হলে কোনোভাবেই সে আসত না। এই মানুষ, যার কথা সে অক্ষরে অক্ষরে পালন করে, ধৈর্য রাখতে পারছে না সে তরুকে কাছে পাওয়ার। তরু দেখল মৃন্ময়ের ছটফটানি। চুপ থাকল সে। ভাবছে কি এমন আসছে যার জন্য সে এমন অধৈর্য হয়ে উঠেছে। আসবে তো, নিজেকেই ধমক দিয়ে মৃন্ময় দাঁড়িয়ে আছে। মৃন্ময় তরুর একটা হাত ধরল। তরু চমকালো তার উষ্ণ ছোঁয়ায়। একই সাথে মৃন্ময়ের শরীরের উষ্ণতা অনুভব করল সে। পাখি।
হু, আনমনের জবাব দিল তরু। মৃন্ময় আশ্চর্য হয়ে তাকালো তার দিকে। চোখে মুখে ছড়িয়ে পড়ল কোমল শান্তি। পাখি। হু, আবারও একইভাবে তরু জবাব দিল। সাথে সাথে তরু বুঝতে পারল এবার। মৃন্ময়ের থেকে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু মৃন্ময় ততক্ষণে তার আঙুলের ভাঁজে আঙ্গুল জড়িয়ে নিয়েছে। হলটি ভিড় আর শব্দে ভরে উঠছে। প্লাজার বড় স্ক্রিনে ফ্লাইটের নাম্বার টানার মতো আওয়াজ বাজছে, এবং ঠিক সেই মুহূর্তে এগিয়ে হ্যালো ওয়েস্টার্ন ড্রেসে একটা মেয়ে। চলন্ত ভিড়ের মধ্য দিয়ে মেয়েটি আসছে। মেয়েটার শরীরের ভঙ্গি আর হেঁটে আসার ধাপের স্বাভাবিক অহংকার। তরুর চোখে অল্প ক্ষিপ্ত। একই স্বভাব, সে মনে মনে বলল। মেয়েটির চোখ সরাসরি মৃন্ময়ের দিকে। অশালীন ভঙ্গিতে এগিয়ে আসতে লাগল। তরু বুঝল না তাদের দিকে কেন আসছে, আর তারাই বা এখানে কেন। মেয়েটার হাবভাব তার পছন্দ হচ্ছে না। চোখ ফিরিয়ে নিল সে। মৃন্ময়ের দিকে তাকাতেই দেখতে পেল সে মেয়েটির দিকেই তাকিয়ে আছে। তরু ভাবল হয়তো সে ভুল দেখল। এক হাতে চোখ কুচলে আবার দেখল, না ঠিকই দেখছে। এবার মৃন্ময়ের ঠোঁটের কোণে হাসিও দেখতে পেল। তরুর ভেতরটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। বুকের ভেতর টান ধরল এক অদ্ভুত অনুভূতি। অস্বস্তি, রাগ, নাকি হতাশা, ঠিক বোঝা গেল না। চারপাশের শব্দ, মানুষের হাঁটাচলা সব এক মুহূর্তে ঝাপসা হয়ে গেল তার চোখে। মনের ভেতর জমে থাকা অগোছালো চিন্তাগুলো হঠাৎ একসাথে মাথা তুলল। কে এই মেয়ে? কেন এমন করে তাকাচ্ছে মৃন্ময়? নিজের মনেই প্রশ্ন ছুড়ল তরু। অথচ উত্তর নেই। শুধু একটা কষ্টের ঢেউ বুকের ভেতর উঠছে, যা লুকাতে চায়, অথচ ঠিক লুকাতে পারে না। ওর মনে হচ্ছিল, মৃন্ময়কে এতদিন যতটা চিনেছে, তার ভেতরে কিছু অংশ বোধ হয় ওর অজানাই থেকে গেছে। সেই অজানা অংশটাই এখন চোখের সামনে দাঁড়িয়ে আছে। তরু নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস নিল। অনুভব করল, বুকের ভেতরটা ভার হয়ে আছে, কিন্তু মুখে কিছু বলার মতো ভাষা নেই। শুধু এক ধরনের নীরব ক্ষোভ চেপে আছে ভিতরে, যা নিজের কাছেও অচেনা। মেয়েটি এগিয়ে এসে হঠাৎই জড়িয়ে ধরল মৃন্ময়কে। এমনভাবে ধরল, যেন বহুদিনের চেপে রাখা তৃষ্ণা এক নিমিষে উথলে উঠেছে। ওর দু হাত মৃন্ময়ের কাঁধ জড়িয়ে এমনভাবে আঁকড়ে ধরল, যেন পারলে তাকে নিজের ভেতরটায় টেনে নেবে। বলে উঠল, জান, আই মিস ইউ। চলবে।